প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। গত প্রায় 5 দিন ধরে একটি ওয়েবসাইট সারা দেশে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। বাংলাদেশেরই দুজন তরুণ উদ্যোক্তা একটি ওয়েবসাইট লঞ্চ করেছেন গত 21 আগস্ট। আর সেই ওয়েবসাইটটি সম্পর্কে নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন। ওয়েবসাইটটি হলো ঘুষ.সাইট। তো নাম শুনে বোঝা যাচ্ছে বেশ মজার একটি নাম, ঘুষ.সাইট। ঘুষ শব্দটিকে নিয়ে আসা হয়েছে এখানে কেন্দ্রবিন্দু হিসেবে। আর এইটির উদ্দেশ্য উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকেরা সরকারি সেবা গ্রহণ করার ক্ষেত্রে কোন কোন জায়গায়, কোন কোন দপ্তরে, কোন কোন কর্মকর্তার কাছে কিভাবে, কখন, কি পরিমাণ ঘুষ লেনদেনের শিকার হন, এই বিষয়গুলো যাতে উঠে আসতে পারে, নাগরিকেরা তাদের এই তিক্ত অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন, সেই উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তারা লঞ্চ করেছেন। তো শুরু হয়েছে 5 দিন আগে। এরই মধ্যে যদ্দূর জানা যায় বেশ ভালো অঙ্কের, ভালো অ্যামাউন্টের অভিযোগ জমা পড়েছে সেখানে। 3800 প্লাস অভিযোগ নাগরিকেরা সেখানে দায়ের করেছেন বা শেয়ার করেছেন। তারা কোথায়, কখন, কিভাবে, সরকারি কোন দপ্তরে, কোন কর্মকর্তার কাছে ঘুষ দেবার বা ঘুষ তাদের কাছে চেয়েছেন কর্মকর্তারা, এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এবং কি পরিমাণ অঙ্ক সেখানে চাওয়া হয়েছিল বা কেউ লেনদেন করেছেন, এরকম বিষয়গুলো। সো 3800 প্লাস অভিযোগ আর 66,42,00,000 টাকা ঘুষ লেনদেনের কথাও জানা গেছে। এই নাগরিকেরা গত কয়েকদিনে 66 crore 42 lakhs এই টাকাটা তারা ঘুষ হিসেবে দিয়েছেন। এই তথ্যগুলো এসেছে সেই ওয়েবসাইটে। আর সেই ওয়েবসাইট যেভাবে অপারেট করে সেটি হলো, তারা নাগরিকদের উৎসাহিত করেন অভিযোগের সঙ্গে নাগরিকেরা যাতে দপ্তরের নাম, সেবার ধরন, তারা কোন ধরনের সেবা সেখানে পেতে গিয়েছিলেন বা চেয়েছিলেন, এলাকা, কোন এলাকার ঘটনা, কত টাকা ঘুষ চাওয়া হয়েছে তাদের কাছে, এবং শেষ অবধি বিষয়টি কিভাবে ফয়সালা হয়েছে, কত চাওয়া হয়েছিল, কত দিয়ে তারা ফয়সালা করেছেন, নাকি না দিয়ে করেছেন, নাকি কাজটি আর তারা করেননি, কাজটি হয়নি, এই বিষয়গুলো উল্লেখ করতে বলা হয়েছে। আর আরেকটি বিষয় হলো, যারা অভিযোগ দায়ের করছেন তাদের পরিচয় থাকছে না, তারা অ্যানোনিমাসলি অর্থাৎ পরিচয় না দিয়ে এই তথ্যগুলো দিতে পারছেন, ব্যক্তিগত পরিচয় তাদের দেয়া লাগছে না। আচ্ছা, তো এখন এমন উদ্যোগ কি বাংলাদেশই প্রথম? না, পৃথিবীর অন্যান্য দেশেও এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। যেসব দেশের নাগরিকেরা মনে করেছেন যে তারা, তাদের দেশ, তাদের নাগরিকেরা আপাদমস্তক সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দুর্নীতিতে নিমজ্জিত, সেই দপ্তরগুলো নাগরিকেরা সেবা পাচ্ছেন না, সেই সব দেশে এই উদ্যোগগুলো আগেও নেওয়া হয়েছিল। সো 2010-এ ভারতে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, ভারতের বেঙ্গালুরে, সাউথ ইন্ডিয়াতে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। সো সেই সময় সেই উদ্যোগটির নাম ছিল, বা আন্দোলনটির নাম ছিল, আই পেইড আ ব্রাইব, আমি ঘুষ দিয়েছিলাম। তো সেইটি সফলতার সঙ্গে অপারেট করেছে 2017 পর্যন্ত, 10 থেকে 17। পরে কোনো অজ্ঞাত কারণে তারা সে আন্দোলনটি থামিয়ে দেন, সেটি আর চলতে পারেনি। ইন্টারেস্টিংলি আবার এই বছরই 2026-এ আরেকটি আন্দোলন গড়ে তুলেছেন ইন্ডিয়াতেই নাগরিকদের কেউ কেউ, আর সেটি হলো bribes.fyi। তো এই সাইটটির মাধ্যমে জনগণের ঘুষ লেনদেনের অভিযোগগুলো তারা নিচ্ছিলেন এবং সেই সাইটটি বেশ ভালো করছিল, জনপ্রিয় হয়ে উঠেছিল। 48 ঘন্টায় লঞ্চ করবার 50 লক্ষ অভিযোগ সেখানে জমা পড়েছিল। ভারতীয় নাগরিকেরা, ভারতীয়রা সরকারি অফিসের সেবা নিতে গিয়ে কোথায় কোথায় সমস্যায় পড়েছিলেন, ঘুষ লেনদেনের মুখোমুখি হয়েছিলেন। 48 ঘন্টায় 50 লক্ষ অভিযোগ দায়ের করা সেখানে হয়েছিল। সেইটিও কোনো অজ্ঞাত কারণে অতি সম্প্রতি আর অপারেট করছে না সেই সাইটটি। যাই হোক, তো ভারত প্রথম এই বিষয়ে উদ্যোগ নেয়, ভারতীয় নাগরিকেরা, সেটি বোঝা গেল। তারপর আবার অন্য কয়েকটি দেশ ভারতকে অনুকরণ করে, যেমন এর মধ্যে আছে উগান্ডা, সিয়েরা লিওন, নাইজেরিয়া। ওইসব দেশেও নানা নামে নাগরিকদের একাংশ এরকম নানা রকম আন্দোলন গড়ে তোলেন, ওয়েবসাইট খুলেন, অন্যান্য প্ল্যাটফর্মে তারা ঘুষ দুর্নীতির তথ্যগুলো নাগরিকদের পক্ষ থেকে সংগ্রহ করবার এবং সেগুলো নিয়ে কাজ করবার উদ্যোগ নেয়।
সো এখন কথা হলো, এই যে উদ্যোগটি এবং 5 দিনে 3,800+ অভিযোগ, 66 কোটি প্লাস টাকা লেনদেন, ঘুষ, এই বিষয়গুলো কি ইঙ্গিত করছে? প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক আশা নিয়ে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিলাম। জুলাই অভ্যুত্থান শুধু একজন হাসিনার বিদায় না, জুলাই অভ্যুত্থানের পিছনে আরও অনেক বড় উদ্দেশ্য ছিল, বড় লক্ষ্য ছিল, রাষ্ট্র সংস্কার। আর আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের প্রত্যাশা ছিল যে জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার হবে এবং সেই সংস্কারকৃত রাষ্ট্রে নাগরিকদের আর এই ঘুষ দুর্নীতিতে অংশগ্রহণ করতে হবে না বা সেগুলোর অংশ হতে হবে না, এমনটি আমাদের প্রত্যাশা ছিল। বাট সেই প্রত্যাশা কোনোভাবেই পূরণ হয়নি। প্রথমত, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই বিষয়ে প্রথম ঠকেছি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই চাওয়া পূরণ করতে পারেনি, বিন্দু মাত্রও না। ঘোর দুর্নীতি দমনে তারা তেমন কিছুই করতে পারেনি বলতে গেলে। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 2024 নভেম্বর থেকে 2025 অক্টোবর পর্যন্ত, এই 1 বছরে, এটি টিআইবির হিসাব, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তো সেই হিসেব অনুযায়ী 12,633 কোটি প্লাস টাকা ঘুষ লেনদেন হয়েছে বাংলাদেশে এই 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের। তো আমি বলছি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দুর্নীতিপরায়ণ ছিলেন ব্যক্তিগতভাবে, বা তার উপদেষ্টারা সবাই দুর্নীতিপরায়ণ ছিলেন, তারা টাকা লেনদেন করেছেন আমাদের কাজ করে দিয়ে। বিষয়টি সেরকম না। লেনদেন যারা করবার তারাই করেছেন, সরকারি দপ্তরের কর্মকর্তারাই করেছেন, বাট সরকারিভাবে সেই সব প্রতিকার করা যায়নি, প্রতিরোধ করা যায়নি। আর সেই সবের এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার পেছনে কিছু কারণ তো আছে। অন্তর্বর্তীকালীন সরকারটি একটি দুর্বল সরকার ছিল, অর্থাৎ ঢাল তলোয়ার ছাড়া একটি নিধিরাম সরকার, যেই সরকার এক পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবার জন্যে সেনাবাহিনীর উপর নির্ভর করতে চেয়েছিল। কিন্তু এটি একটি ট্র্যাজেডি যে সেনা সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবার পরও ঘুষ, দুর্নীতি, অনিয়ম, মব এইসব দমন করবার ক্ষেত্রে তারা তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেননি কিংবা চাননি। এখনও সেই বিষয়টি তেমন আলোচনায় উঠে আসেনি, কিন্তু কখনো না কখনো এই বিষয়ে তদন্ত হবে, আমরা হয়তো জানতে পারবো কখনো। এটি একটি মহাবিস্ময়, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে, কিন্তু বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলা, মব সন্ত্রাস সব কিছু আগের মতোই চলেছে, ক্ষেত্র বিশেষে খারাপ হয়েছে। সেনাবাহিনী সেটির কোনো প্রতিকার করতে পারেনি। আমরা কিন্তু সেনাবাহিনীকে আগেও মাঠে দেখেছি, প্রিয় দর্শক শ্রোতা। আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে সেনাবাহিনীকে মাঠে দেখেছি, স্বৈর শাসক এইচ.এম. এরশাদের সময় দেখেছি সেনাবাহিনীকে মাঠে, সর্বশেষ 1/11 সময় আমরা সেনাবাহিনীকে মাঠে দেখেছি। প্রতিটি ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী যখনই মাঠে থেকেছে তখনই কিন্তু ঘোর, দুর্নীতি, অনিয়ম, এইসব সামাজিক উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা এইসব কিন্তু সাময়িকভাবে হলেও বন্ধ ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেনাবাহিনী মাঠে থাকার পরও কোনো পার্থক্য হয়নি। এটি একটি বিস্ময়কর ব্যাপার এবং তদন্তের দাবি রাখে আসলে বিষয়টি। কি হয়েছিল, কেন সেনাবাহিনীকে কোনো গুরুত্বই দেয়নি অপরাধীরা? যাই হোক, তো যেটি বলছিলাম যে জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। তো তখন বিএনপিও বারবার বলবার চেষ্টা করছিল, বিএনপি বেশি বলেছে সেই কথাগুলো, যে দেশে এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, ঘুষ কমেনি, মব কমেনি, আর এইসবের পেছনে কারণ হলো দেশে একটি নির্বাচিত সরকার নেই। একটি নির্বাচিত সরকার আসলে, একটি নির্বাচন যথাযথভাবে হয়ে গেলে, নতুন সরকার গঠিত হলে এইসব কিছুই থাকবে না। বিএনপির পক্ষ থেকে হাজারবার এই প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয়েছিল। বাট আমরা আরও বড় রকমের ঠকেছি, বড় রকমভাবে প্রতারিত হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ঠকিয়েছে বলছিলাম, আমাদের প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি। বাট বিএনপি সরকার আরও হতাশ করেছে আমাদের, কারণ তাদের কথা মতো এখন একটি নির্বাচিত সরকার দেশে, সেই সরকারের বয়স 6 মাস অতিক্রম করেছে এবং এই সরকারটি কোনো নতুন সরকার নয়। অন্তর্বর্তীকালীন সরকারটি ছিল একটি নতুন সরকার। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা অনেকেই রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তাদের ছিল না, আর বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা পুরোপুরি আছে। তাহলে সেই অভিজ্ঞতা তারা কাজে লাগাতে পারেনি, অর্থাৎ কোনোভাবে তারা দুর্নীতি, অনিয়ম এইসব দূর করতে সক্ষম হয়নি, সোজা কথা। তো এইটিও একটি বিস্ময়ের ব্যাপার, কেন হলো না তারা? নির্বাচিত সরকার এত দুর্বল কেন হবে? প্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম, দুর্নীতি এবং ঘুষ নিয়ে আজকে এই এপিসোডে কথা বলবো, অন্য কিছু নিয়ে কথা বলবো না, বলবার আছে অনেক কিছুই।
বাট আলোচনা সীমিত রাখব শুধু ঘুষ এবং দুর্নীতিতে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্ভবত মাস 3 আগে বা আরও কম হবে, 2.5 মাস, তার এক বক্তব্যে বলেছিলেন যে দুর্নীতি, অনিয়ম, ঘুষ এইসব বাংলাদেশের দীর্ঘ সময়ের ব্যাপার, দীর্ঘদিন ধরে এগুলো আছে, এগুলো 6 মাসে, 1 বছরে, এমনকি 2 বছরও দূর হবে না। এটি একটি ভয়ঙ্কর স্টেটমেন্ট ছিল প্রধানমন্ত্রীর পক্ষে। একেবারে অনুচিত ছিল এই স্টেটমেন্ট, একেবারে অনুচিত ছিল স্টেটমেন্টটি। কারণ প্রধানমন্ত্রী যদি এমন কথা বলেন যে 6 মাস, 1 বছর বা 2 বছরেও হয়তো এগুলো দূর করা যাবে না, তাহলে অপরাধীরা যারা জনগণকে জিম্মি করে ঘুষ খাচ্ছেন, ফাইল আটকে রাখছেন, মানুষের ভোগান্তির কারণ হচ্ছেন, যারা অন্যান্য জায়গায়, অন্যান্য প্ল্যাটফর্মে, অন্যান্য জায়গায় থেকে দুর্নীতি করছেন বিভিন্ন খাতে, তারা কি বার্তা পেলেন? তারা বার্তা এটিই পেলেন যে আমরা আগের মতোই দুর্নীতি করতে পারবো, সরকার এসব বিষয়ে ফরগিভিং কিংবা ইনডিফারেন্ট। হয় সরকার বিষয়গুলোতে ক্ষমাশীল, না হলে উদাসীন, দেখলেও দেখবে না তারা। সো আমরা আমাদের কাজ আগের মতোই চালিয়ে যাব, যা করছিলাম সেগুলো চলবে, বিজনেস অ্যাজ ইউজুয়াল যেটিকে আমরা বলি। আর তেমনটি দেখছি আমরা বাস্তবে। তাহলে এই সরকার, যেই সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল দুর্নীতি দমনে তারা শূন্য সহনশীলতা, যেটিকে আমরা বলি জিরো টলারেন্স, তাদের নাকি জিরো টলারেন্স থাকবে দুর্নীতি দমনে, ঘুষ বন্ধ করবার ক্ষেত্রে। কোথায়? প্রিয় দর্শক শ্রোতা, আজ পর্যন্ত সরকারের কোনো মহলকে উচ্চ কণ্ঠ হতে দেখেছেন ঘুষ বন্ধ করবার ব্যাপারে, দুর্নীতি বন্ধ করবার ব্যাপারে? একজন মন্ত্রী, একজন এমপি সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন যে এই বাংলাদেশ আমরা চাইনি, অভ্যুত্থানোত্তর বাংলাদেশে আমরা আগের মতোই সব কিছু চলবে, সেটি আমরা চাইনি, জনগণ সেটি সহ্য করবে না, হাসিনাকে আমরা সহ্য করিনি, সো বিএনপিকে কেন সহ্য করবো আমরা? একটি সময় আসবে বিএনপিকে মানুষ ছুঁড়ে ফেলে দিবে। হাসিনা ভেবেছিল হাসিনা রাজতন্ত্র সবসময়ের জন্য কায়েম থাকবে 2041-42 সাল পর্যন্ত। কিচ্ছু লাভ হয়নি, তাসের ঘরের মতো সব ভেঙে পড়েছে, কারণ জনগণের ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। তো এই কথা কেউ প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিচ্ছেন না, কোনো এমপি, কোনো মন্ত্রী। আর কেন দিচ্ছেন না সেই কারণ আমরা জানি। তারাও কোনো না কোনোভাবে এইসবের অংশ, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, সেটি আমাদের জানতে বাকি নেই। তাদের সবাই না, তাদের কেউ কেউ আছেন শ্রদ্ধেয়, তারা বিএনপি করেন, বিএনপি দলীয় এমপি, বিএনপি দলীয় মন্ত্রী কিংবা স্পিকার কিংবা অন্য কোনো জায়গায়, অন্য কোনো পজিশনে তারা আছেন, তারা শ্রদ্ধেয়। তাদের সংখ্যা হাতে গোনা, একেবারে গুণে বলে দেওয়া যাবে। যাই হোক, তো প্রধানমন্ত্রী তারেক রহমান এই বক্তব্য দিয়েছিলেন যেটি আত্মঘাতী ছিল, যেটি বরং প্রকারান্তরে দুর্নীতিকে উৎসাহিত করেছে, ঘুষ লেনদেনকে উৎসাহিত করেছে। আর তাদের নির্বাচনী ইশতেহারে এই কথা বলা হয়েছিল তারা দুর্নীতি বন্ধ করতে জিরো টলারেন্স পলিসি নেবেন। পলিসির এর বাইরেও তারা বলেছেন যে তারা দুদক সংস্কার করবেন, কাঠামোগত সংস্কার দরকার তারা বলেছেন। তো কেমন দুদক সংস্কার তারা করছেন সেটিও কিন্তু আমরা দেখে ফেলেছি। আমরা সব জায়গায় শুভঙ্করের ফাঁকিতে পড়ে যাচ্ছি। দুদক চেয়ারম্যান ডক্টর মোমেন এবং তার 2 ডেপুটি, 2 কমিশনার, তারা কিন্তু গত 3রা মার্চ 2026 একযোগে পদত্যাগ করলেন। প্রিয় দর্শক শ্রোতা, সেটি তো আমাদের জানাই আছে। কেন করলেন? ডক্টর মোমেন কিন্তু বলেছেন তার বক্তব্যে যে সরকারের কোনো চাপ আমাদের উপর ছিল না, বাট এই সরকারের নিশ্চয়ই কোনো নিজস্ব পলিসি, নিজস্ব চিন্তা আছে দুদককে নিয়ে। তারা দুদককে তাদের মতো করে সাজাতে চাইবেন, তাই আমরা সেই রাস্তা পরিষ্কার করবার জন্যে আমরা পদত্যাগ করছি, কিন্তু সরকারের কোনো চাপ ছিল না। একটি ভয়ঙ্কর স্টেটমেন্ট ডক্টর মোমেন দিয়েছেন। তার এই স্টেটমেন্টে পরিষ্কার হয়েছে যে তাদেরকে বলা হয়েছে আপনারা পদত্যাগ করুন ASAP, as soon as possible, এবং তারা সেটি করেছে। আত্মসম্মান বোধ আছে, তাই তারা পদত্যাগ করে ফেলেছে। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোমেন নিয়োগ পেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আমলে 2024 নভেম্বরে খুব সম্ভবত। সো তার মেয়াদ আরও 3 বছর বাকি থাকতে তিনি পদত্যাগ করলেন, কারণ সরকার চেয়েছে। কোন সরকার? বিএনপি সরকার। কার সরকার? তারেক রহমানের সরকার। কেন? ডক্টর মোমেনের বিরুদ্ধে তো কোনো অভিযোগ ছিল না, তাহলে ডক্টর মোমেনকে কেন যেতে হলো? দুদক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং কমিশনাররা নিয়োগ পেয়েছেন, তারা তাদের কার্যকাল পূরণ করবেন, মেয়াদ পূরণ করবেন। যদি অভিযোগ থাকে সেটি ভিন্ন কথা, ছিল না কোনো অভিযোগ, তারপরও তাদের যেতে হলো। অতি সম্প্রতি 2.5 মাস দুদকে কোনো চেয়ারম্যান, কোনো কমিশনার ছিলেন না, সেটিকে ইঙ্গিত দেয়। সরকার কি চেয়েছিল? যে এই দুর্নীতি বিরোধী যে বডিটি আছে, এই বডিটি ফাংশন করুক, সরকার কি চেয়েছে?
যদি চাইতো তাহলে 2.5 মাস সেখানে কেউ ছিলেন না, কোনো চেয়ারম্যান না, কোনো কমিশনার না। কিভাবে সম্ভব ছিল সেটি? এটিও সরকারের আন্তরিকতা প্রমাণ করে। দুর্নীতি দমনে, ঘুষ বন্ধকরণে সরকার কতটা আন্তরিক সেটি আমরা বুঝতে পারছি। আর প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো ভাবছেন যে আমি যদি খুব টাইট দেই তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমার বিরুদ্ধে চলে যাবে, আমি প্রশাসন চালাবো কিভাবে, এমন একটি আশঙ্কা থেকে হয়তোবা তিনি কঠোর হচ্ছেন না দুর্নীতি বন্ধ করবার জন্য, ঘুষ বন্ধ করবার জন্য। কিন্তু এমন চিন্তা যদি তিনি করে থাকেন সেটা আত্মঘাতী আমি বলব। প্রধানমন্ত্রী না চাইলে কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতি করতে পারবেন না। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এই কথা খুব প্রাউডলি বলেছিলেন প্রধানমন্ত্রী সম্পর্কে, যে প্রধানমন্ত্রী না চাইলে কেউ দুর্নীতি করতে পারবে না। এবং এটি আমরাও জানি, এমন কারো সাধ্যই নেই যে দুর্নীতি করেন, ঘুষ লেনদেন করেন। সরকারি অফিসগুলোতে ঘুষ বন্ধ হতে বাধ্য, বাট জিরো টলারেন্স কথাটিকে অ্যাপ্লাই করতে হবে বাস্তবে। মুখে মুখে নির্বাচনের আগে মানুষকে খুশি করার জন্যে বললে লাভ হবে না কোনো। জিরো টলারেন্স কথাটির প্রতি আমাদের এখন আছে জিরো রিলায়েন্স, শূন্য আস্থা তৈরি হয়েছে আমাদের এখন, কোনো আস্থা রাখতে পারছি না। শুধু তাই না, প্রিয় দর্শক শ্রোতা, নির্বাচনী ইশতেহারে আরেকটি কথা বলা হয়েছিল, এমনকি এই কথাগুলো বিএনপির 31 দফা, তাদের যে 31 দফা আছে সে 31 দফায় আছে, 12 নম্বর দফা এটি, দুর্নীতি ঘুষ এইসব বিষয়। তো সেখানে বলা আছে যে সরকার দুর্নীতি দমনে, দুর্নীতি যাতে মনিটর করতে পারেন এই জন্য একজন ন্যায়পাল নিয়োগ করবেন, অম্বাডসম্যান নিয়োগ করবেন। যেই ন্যায়পাল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের উপরেও খবরদারি করতে পারেন, তাদেরও ওভারসি করতে পারেন। তো এইটি কি কথার কথা? এখন আমাদের তাই মনে হচ্ছে, কারণ গত 6 মাসে কেউ কখনো শুনেছেন যে ন্যায়পাল নিয়োগের কথাটি কখনো উচ্চারিত হয়েছে সংসদে কিংবা সংসদের বাইরে? অথচ নির্বাচনী প্রতিশ্রুতিতে, ইশতেহারে সেগুলো ছিল। তো আমরা বরাবরই দেখেছি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে অনেক কথাই তারা বলেন, লোক ভোলাবার জন্যে, ছেলে ভোলাবার জন্যে। নির্বাচন হয়ে গেলে তারা আগের সে অবস্থানে ফিরে যান। আর তারা তো একই লোক। এই বিএনপিকে আমরা চিনি, আওয়ামী লীগকে আমরা চিনতাম। সো তাদের কাছে আমাদের যে বিশাল প্রত্যাশা এরকম কিছু ছিল না। বাট অ্যাটলিস্ট ভেবেছিলাম অন্তত জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে তারা আগের মতো করে দেশ চালাবার চেষ্টা করবেন না। আগে যেমন বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, শেখ হাসিনার সরকারও হয়েছিল পালাক্রমে, বাই রোটেশন। তা আমরা ভেবেছিলাম সেইটিও অন্তত হবে না। তো আশঙ্কা হচ্ছে আগামী দিনে না আবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যায়, সে আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে ক্রমশই। তাই বলতে হয় এই দুই উদ্যোক্তাকে স্বাগত জানাচ্ছি, সাইফ কবির এবং শাহেদ শরীফ, যারা এই ওয়েবসাইটটি তৈরি করেছেন ঘুষ.সাইট, তাদের সফলতা কামনা করি। তারা, আমরা বিশ্বাস করি তারা হয়তো এই সাইটটি অপারেট করতে চাইবেন দীর্ঘমেয়াদে, এবং জনগণের যে ডাটা তারা নিচ্ছেন সেটি ভালোভাবে হ্যান্ডেল করতে হবে, এবং সেই ডাটাগুলো পরীক্ষা নিরীক্ষা করে অ্যানালিসিস সম্পন্ন হলে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে তাদের শেয়ার করতে হবে, এমনকি গণমাধ্যমকেও জানাতে হবে, গণমাধ্যমকেও সম্পৃক্ত করতে হবে। না হলে এই সাইট তেমন কোনো কাজ করতে পারবে না। শুধু জনগণের কাছ থেকে অভিযোগ নিয়ে রাখলে অ্যানোনিমাসলি, অর্থাৎ কে অভিযোগ করেছেন তার নামও জানা যাচ্ছে না, তাহলে ইভেনচুয়ালি এটি খুব ভালো কাজ করতে পারবে না। আগের যে অভিজ্ঞতাগুলো অন্যান্য দেশের এই সাইটগুলোর হয়েছে বা প্ল্যাটফর্মগুলো, সেগুলো থেকে বলছি। তাই জনগণের কাছ থেকে ডাটাও নিতে হবে, সেই ডাটাকে প্রপারলি সংরক্ষণ করতে হবে, অ্যানালাইজ করতে হবে, এবং সেগুলো সরকারি বিভিন্ন বডি কার কার বিরুদ্ধে কোন কোন দপ্তর সম্পর্কে অভিযোগ আসছে সেগুলো তাদের জানাতে হবে। তবেই এই সাইটটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে বলে মনে করছি। সো তাদের জন্য অভিনন্দন। এই সাইট দীর্ঘজীবী হোক, দীর্ঘমেয়াদী হোক, এবং জনগণ এই সাইটের মাধ্যমে সামান্য হলেও প্রতিকার পাবার চেষ্টা করুক, অন্তত তাদের কষ্টের কথা সেখানে জানাতে পারুক, সেই কামনা রইল। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে আরেকটি এপিসোডে।